আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে গত ক্লাসে আমরা লাস্ট পর্যন্ত রিডবার্গ সমীকরণটা প্রুফ করা দেখছি। তো সেটা ফর্মুলাটা কি ছিল? 1/λ = r(z²) * 1/n(l²) - 1/nh²। এই ফর্মুলাটা আমরা শিখছি, এবং জেড হচ্ছে এই ফর্মুলাটা শুধুমাত্র হাইড্রোজেন, হিলিয়াম প্লাস এবং হচ্ছে লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+ এর জন্য অ্যাপ্লিকেবল এই রিডবার্গের ফর্মুলাটা। সো এই ফর্মুলাটা সবাই আশা করি মাথায় রাখবা, এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তো এই ফর্মুলারে আজকে বেশ কিছু আমরা এক্সটেনশন দেখব, যে হচ্ছে বিভিন্ন রকম সিরিজ আছে। প্রথমে যে সিরিজটা নিয়ে আসতেছি আমি, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। সো একটু ডিসকাশন শুরু করলে তোমরা বুঝতে পারবা জিনিসগুলো কি বোঝায়। সো শুরু করি লাইম্যান সিরিজ দিয়ে। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আজ কোথা থেকে শুরু করছেন? একটু লেটে জয়েন করছি। আজকে হচ্ছে এই যে এখন থেকে ক্লাস শুরু হলো আর কি, এর আগে তেমন কিছুই বলি নাই। তো শুরু করে হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ দিয়ে। এবং লাইম্যান সিরিজটা হচ্ছে জিনিসটা কিরকম, যে তোমাদের হচ্ছে ধরো এখানে একটা, আমি একটু ডায়াগ্রাম যদি আঁকি তাহলে বিষয়টা বুঝতে একটু সোজা হবে। সো এখানে তো দেখো আমাদের হচ্ছে এটা নিচের সবচেয়ে লাইনটাকে আমরা N1 বললাম, এর উপরের লাইনটাকে হচ্ছে আমরা N2 বলতেছি, এর উপরের লাইনটাকে বলতেছি আমরা N3। যদি আমাদের, আচ্ছা এর উপরে একটা রেখা টানলাম N4। যদি আমাদের হচ্ছে ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসে, বা 3 নম্বর থেকে 1 নম্বরে আসে, বা 4 নম্বর থেকে 1 নম্বরে আসে, তাহলে এখানে যে সিরিজের বর্ণালী পাবো বা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যে সিরিজের মধ্যে পড়ে সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। এবং এই লাইম্যান সিরিজটা হচ্ছে তোমাদের অতি বেগুনি রশ্মির জন্য বেশি অ্যাপ্লিকেবল। মানে যে কোনো তোমার হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, যে কোনো কক্ষপথ থেকে যদি তোমার 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে যেই সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি এখানে, এটাকে বলা হচ্ছে লাইম্যান সিরিজ। এটা শুধুমাত্র হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে লিথিয়াম 2+, এবং হচ্ছে বেরিলিয়াম 3+ এর জন্য অ্যাপ্লিকেবল। সো 1 নম্বরে আসতে হবে, 2 থেকে 1 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে, 4 থেকে 1 আসতে পারে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের যদি 2 নম্বর থেকে 1 নম্বরে আসে, ধরো হচ্ছে n = 2 থেকে যদি আমাদের n = 1 আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লাইম্যান সিরিজের প্রথম রেখা। অর্থাৎ 2 নম্বর থেকে যদি 1 নম্বরে আসে, তাহলে এটাকে বলবো হচ্ছে লাইম্যান সিরিজের প্রথম রেখা। যদি 3 নম্বর থেকে 1 নম্বরে আসে, তাহলে এটাকে বলবো লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা। যদি 4 নম্বর থেকে 1 নম্বরে আসে, তাহলে এটাকে বলবো লাইম্যান সিরিজের তৃতীয় রেখা। আমি কিছুক্ষণ পরে তোমাদের বিষয়গুলো আরো জেনারেলাইজ করে দিব, তখন বুঝতে আরো সোজা হবে। সেটাকে বলতেছে হচ্ছে ফার্স্ট লাইন অফ লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজের প্রথম রেখা। সো এটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজের প্রথম রেখা যদি 2 থেকে 1 আসে। আর যদি 3 থেকে 1 আসে, অর্থাৎ n = 3 থেকে যদি আমাদের n = 1 আসে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা, সেকেন্ড লাইন অফ লাইম্যান সিরিজ। সেটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা। যদি 4 থেকে n1 আসে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা লাইম্যান সিরিজের তৃতীয় রেখা। সো সেটা হবে আমাদের লাইম্যান সিরিজের তৃতীয় রেখা। এখন ধরো যে আমাদের যদি ইনফিনিটি থেকে যদি আমাদের n = 1 আসে, তাহলে আমাদের 1/λ বা ল্যামডার ভ্যালুটা কত হবে? যেহেতু আমি এখানে শুধুমাত্র হচ্ছে ধরে নাও যে এখানে হাইড্রোজেন পরমাণুর জন্য আমি এই ফর্মুলাগুলো তোমাদের দেখাচ্ছি, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর ভ্যালুটা হবে আমাদের 1, সেটা সবাই জানো। সো 1/λ লিখতে পারি আমরা RH ইন্টু 1 বাই, তুমি দেখো এখানে লাস্ট ক্লাসে হচ্ছে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাইছি, NL এবং NH এর বিষয়টা। সো NL হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, NL হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, আর NH হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর। NL হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, আর NH, সো L আমাদের ডিনোট করতেছে লো বা নিম্ন শক্তি স্তর, আর NH বা Hটা আমাদের ডিনোট করতেছে হচ্ছে উচ্চ শক্তি স্তর। এবং তোমরা যদি ফর্মুলাটা একটু খেয়াল করো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হয় না। তো এখানে যে আমরা 1/nl² ইউজ করলাম, NL যেহেতু NH এর চেয়ে ছোট, তাই NL যদি আমাদের যেহেতু NH এর চেয়ে ছোট, তার মানে এই রাশিটা আসলে এই যে 1/nl² এটা আসলে বড় হবে। এবং NH যেহেতু NL এর চেয়ে ছোট, তাহলে এই যে 1/nh² এটা ছোট হবে। সো আলটিমেটলি কিন্তু আমরা বড় টার্ম থেকে ছোট টার্মে বিয়োগ দিচ্ছি, এই জন্য আমাদের কখনো ল্যামডার ভ্যালু নেগেটিভ আসবে না। কেউ আবার উল্টায় ফেলো না, উল্টায় ফেলে কিন্তু নেগেটিভ চলে আসবে ভ্যালু। সো এখানে বসাবো অলওয়েজ নিম্ন শক্তি স্তর, আর এখানে বসাবো অলওয়েজ উচ্চ শক্তি স্তর। তার রিজনটা আশা করি বুঝতে পারছো, যেহেতু এখানে নিম্ন শক্তি স্তর বসাচ্ছি নিচে, তাই 1 বাই এই পুরো টার্মটা আসলে বড় হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে আমরা কি বসাবো বলতো? এখানে নিম্ন শক্তি স্তর, এখানে নিম্ন শক্তি স্তর হচ্ছে 1। সো নিম্ন শক্তি স্তর 1 বসলাম, 1² মাইনাস হচ্ছে 1/ইনফিনিটি² বা ইনফিনিটি যাই বলো আর কি, ইনফিনিটি² বা ইনফিনিটি। সো সামথিং বাই ইনফিনিটি, এই ভ্যালুটা 0 না? এটা সবাই জানো, সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0। সেখান থেকে লিখতে পারি 1/λ হচ্ছে RH ইন্টু হচ্ছে আমাদের 1
সো সামথিং বাই জিরো এই টার্মটা হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে। সো এখান থেকে লিখতে পারি আমরা ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/rh। এই যে ল্যামডা ইকুয়ালস টু 1/rh পেলাম, গত ক্লাসে কিন্তু আমি দেখাইছি 1/rh এর ভ্যালুটা তোমরা একটু মনে রাখতে পারো 911 অ্যাংস্ট্রম। এখন এখানে একটা জিনিস দেখো যে এইটাকে আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলবো নাকি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলবো? কারো কি আইডিয়া আছে? কেউ কি একটু শেয়ার করতে পারবা চাইলে, যেটাকে আমরা সর্বনিম্ন বলবো নাকি সর্বোচ্চ বলবো তরঙ্গ দৈর্ঘ্যটা? সর্বোচ্চ। সর্বোচ্চ হবে ভাইয়া। এটা আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে। সর্বনিম্ন মানে ভাইয়া সর্বনিম্ন হতে পারে। আচ্ছা দুইটা ভাইয়া এনটির মান যত বড় হবে এটা হচ্ছে মানটা তত ছোট হয়ে যাবে তো। আচ্ছা তোমাদের সাথে ই এর সাথে অবশ্যই ল্যামডার রিলেশনটা মনে আছে। সো ল্যামডা তোমরা যখন ইনফিনিটি থেকে 1 নম্বরে আসতেছো, এখানে কিন্তু হিউজ একটা এনার্জি গ্যাপ আছে, রাইট? মানে রাইট, সো হচ্ছে ইনফিনিটি থেকে 1 এ আসতেছো, সো এখানে কিন্তু এনার্জি গ্যাপটা তোমরা দেখো, এখানে খেয়াল করো, তুমি যত দূর থেকে আসতেছো এনার্জি গ্যাপটা কিন্তু তত বেশি, তার মানে এনার্জির ভ্যালুটা তত বেশি। এখন এনার্জির ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় ইনফিনিটিতে, এনার্জি ভ্যালু কিন্তু ইনফিনিটিতে, মানে ইনফিনিটি থেকে যেহেতু তুমি 1 এ আসতেছো, এনার্জি ভ্যালু ইনফিনিটিতে 0, যেহেতু ইনফিনিটি থেকে 1 এ আসতেছো, সো অনেক বড় একটা এনার্জি গ্যাপ তুমি এখানে অতিক্রম করে আসছো, সো ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ। সো ডেল্টা ই বা এখানে ই বা ডেল্টা ই যেটাই বলতে পারো, সো ডেল্টা ই কিন্তু এখানে ম্যাক্সিমাম হবে। সো ডেল্টা ই যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের ল্যামডা অবশ্যই মিনিমাম হবে বা সর্বনিম্ন হবে। বুঝতে পারছো? তাহলে লাইমেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন ল্যামডা তখনই পাবো যদি আমরা ইনফিনিটি থেকে 1 এ আসি। এই আইডিয়াটা ক্লিয়ার সবার? তাহলে এই ল্যামডা হচ্ছে আমাদের সর্বনিম্ন। কেন সর্বনিম্ন হলো? কারণ এখানে ডেল্টা ই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, তাই আমাদের ডেল্টা ই যেহেতু ম্যাক্সিমাম তাই আমাদের ল্যামডা হবে মিনিমাম। আশা করি বুঝতে পারছো। রেসপন্স করো তো সবাই। তাহলে এটা আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন যদি আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই তাহলে কি হতে হবে আমাদের বলতো? এনার্জি ভ্যালুটা সর্বনিম্ন হতে হবে। সো ডেল্টা ই আমাদের সর্বনিম্ন হলেই আমরা আমাদের ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, এই ল্যামডার ভ্যালু আমরা সর্বোচ্চ পাবো। সো সর্বনিম্ন কখন হবে? যদি এন এর ভ্যালু কত থেকে 1 নম্বরে আসলে আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো বলতো? 2 থেকে 1। এক্স্যাক্টলি, যদি আমরা 2 থেকে 1 এ আসি, কারণ যত গ্যাপ কম হবে তত বেশি হবে। এক্স্যাক্টলি, যত তোমার গ্যাপ কম হবে তোমার ল্যামডার ভ্যালু তত বেশি হবে। মানে যত ছোট ট্রান্সমিশন হবে ল্যামডার ভ্যালু তত বেশি হবে, মানে যত ছোট ট্রান্সমিশন ল্যামডার ভ্যালু তত বেশি। তাহলে এখানে n2 থেকে তোমার n1 এ আসতেছে, যেহেতু n2 থেকে তোমার n1 এ আসতেছে, এখানে আমাদের ডেল্টা ই, এই ডেল্টা ই এর মান সর্বনিম্ন, কারণ 2 থেকে 1 এ আসতেছে, এটা হচ্ছে ছোট কিন্তু আর গ্যাপ নাই। 3 থেকে 1 এ আসলে আরো বড় গ্যাপ হয়ে যাচ্ছে, 4 থেকে 1 এ আসলে আরো বড় গ্যাপ হয়ে যাচ্ছে। তো সর্বনিম্ন গ্যাপটা পাচ্ছি আমরা, এনার্জি গ্যাপটা পাচ্ছি 2 থেকে 1 এ আসলে। যেহেতু সর্বনিম্ন এনার্জি গ্যাপটা পাচ্ছি এখানে, তার মানে ডেল্টার সাথে ডেল্টা ই এর সাথে আমাদের ল্যামডার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। যদি ডেল্টা ই আমাদের সর্বনিম্ন হয়, ডেল্টা হয় আমাদের সর্বোচ্চ। সো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এখান থেকে পাবো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু, সো তখন কি হবে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের n ইকুয়ালস টু 2 থেকে n ইকুয়ালস টু 1 এ আসবে আমাদের, তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। সো এখান থেকে পেলাম হচ্ছে আমরা 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r, সো জেড স্কয়ার যেহেতু হাইড্রোজেনের জন্য 1, সো 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার। সো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r ইনটু হচ্ছে 1 মাইনাস 1 বাই 4। সো এখান থেকে পেলাম হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আমাদের r ইনটু 3 বাই 4। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ল্যামডা ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 4 বাই 3 rh, রাইট? সো এটা আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু 4 বাই 3 rh। আচ্ছা সো এখানে দেখো তো, লাস্ট ক্লাসে অবশ্যই মনে আছে যে 1 বাই rh এর ভ্যালুটা কত ছিল? 1 বাই rh এর ভ্যালুটা ছিল, এটাকে আমরা কি লিখতে পারি? এভাবেও লিখতে পারি। সো এই 1 বাই rh এর ভ্যালুটা ছিল 911 অ্যাংস্ট্রম। সো এখান থেকে ভ্যালুটা আসে সম্ভবত 1200 অ্যাংস্ট্রম আসে, বা 1200, মানে এটার ক্লোজ আসে আর কি ভ্যালুটা। সো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লাইমেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, লাইমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। সো এটাকে বলা হচ্ছে লাইমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আর আগে হচ্ছে আমাদের এটা যেটা পেলাম 911, এটা হচ্ছে লাইমেন সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। সেটা হচ্ছে লাইমেন সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। মানগুলো মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট এক লাইন ক্যালকুলেশন করে বুঝতে পারবা। আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের একদম জেনারেলাইজ ফরম্যাটটা দেখাচ্ছি, যেটা তোমাদের বুঝতে আরো সহজ হবে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এরপর আমরা হচ্ছে ডি ব্রগলির এক্সটেনশন দেখব। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। সবগুলো কি অ্যামস্ট্রং এ করতে হবে? না, অ্যাংস্ট্রমে প্রকাশ করতে পারো, ন্যানোমিটারে প্রকাশ করতে পারো। এখানে মেইনলি অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার ইউজ করা হয়।
সো আমি তোমাদের আজকে চাইছিলাম যে কেমিস্ট্রির একটু ইউনিটগুলোর সাথে একবার একটু মানে পরিচয় করাই দিই ইউনিটের বিষয়টা। কেমিস্ট্রিতে হচ্ছে যে ইউনিটগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ন্যানোমিটার, সেন্টিমিটার, অ্যাংস্ট্রম। সো এই ট্রান্সফরমেশন গুলো আশা করি সবার জানা আছে, আমি তাও একটু বলে নেই। তোমরা জানো যে হচ্ছে 1 মিটার হচ্ছে 10⁹ ন্যানোমিটার। 1 মিটার হচ্ছে 10⁹ ন্যানোমিটার। যেহেতু 1 মিটার ইউনিটটা বড় তাই এখানে 10 পজিটিভ সংখ্যক মানে 10⁹9 ন্যানোমিটার এখানে 1 ইউনিটের মধ্যে থাকতে পারবে, যেহেতু 1 মিটার ইউনিটটার ভিতরে 1 মিটার ইউনিটটা অনেক বড়। সো এখানে 10⁹9 ন্যানোমিটার থাকতে পারবে। এরপর তোমরা জানো যে 1 মিটার হচ্ছে 10 স্কোয়ার বা 100 সেন্টিমিটার, এই জিনিসটাও জানো। আবার 1 মিটার জানো হচ্ছে 10⁶ মাইক্রোমিটার। সো এটাও তোমরা জানো 10⁶ মাইক্রোমিটার। সো এখানে কি হয়, জাস্ট 3 করে বাড়ে, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। মাইক্রোতে হয় 10⁶, ন্যানোতে হয় 10⁹9, পিকোতে হয় 10⁴12, ফেমটোতে হয় 10⁵15, অটোতে হয় 10⁵18। এই জিনিসগুলো তোমাদের জানা আছে 19 থেকে। আর 1 মিটার হচ্ছে আমাদের 10⁻10 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 1 মিটার। এই 1 মিটার হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম। ওকে, সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। 1 মিটার হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম, 1 মিটার হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার, আর 1 মিটার হচ্ছে 10⁹9 ন্যানোমিটার। অ্যাটলিস্ট এই ইউনিটগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর চার্জের কি কি ইউনিট শিখছি আমরা? হ্যাঁ বলো ভাইয়া। তিনটাই কি সিজিএস এ? সিজিএস হচ্ছে তোমার, দেখো সিজিএস এখানে শুধু সেন্টিমিটার, সেন্টিমিটার? গ্রাম আর সেকেন্ড। সো ন্যানোমিটার অবশ্যই সিজিএস ইউনিট না, তাহলে সিজিএস হলো তো সেন্টিমিটার হতো। কেমিস্ট্রি ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয় তোমার এই যে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসলে ন্যানোমিটার বা অ্যাংস্ট্রমে মানে আনা হয় আর কি। সো এইটাই মেইনলি আর কি সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয়। এখন তোমাদের এনার্জি দুইটা ইউনিট সম্পর্কে তোমরা অলরেডি জানছো, একটা হচ্ছে জুল, একটা হচ্ছে আর্ক। সো 1 জুল হচ্ছে তোমার 10⁻7 আর্ক, এটা মাথায় রেখো একটু সবাই। 1 জুল হচ্ছে 10⁻7 আর্ক। এবং সামনে যে পরীক্ষা আছে সেখানে আসলে ইউনিট কনভার্সনে তোমাদের বেশ ঝামেলা হবে। যদি এটা ভালো করে প্র্যাকটিস করা না থাকে তাহলে হচ্ছে ইউনিট কনভার্সনে বেশ ঝামেলা হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু ফলো আপ করো এখান থেকে, যে 1 জুল হচ্ছে আমাদের 10⁻7 আর্ক। সো আর্গো হচ্ছে শক্তির একটা একক। সো এটা হচ্ছে আমাদের শক্তির একটা একক। তারপরে আমরা যদি দেখি, সো আর্গের বিষয়টা বুঝলাম, তাহলে আমরা যদি উল্টা লিখি তাহলে 1 আর্ক কি লিখতে পারি? 1 জুল বাই মানে এখানে 1 আর্ক ইকুয়ালস টু লিখতে পারি 1/10⁻7। সেটা কি হবে 10⁻7 জুল। সো 1 আর্ক হচ্ছে 10⁻7 জুল। ঠিক সেম ভাবে এখান থেকে বলতে পারি 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 মিটার। ঠিক সেম ভাবে 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻−9 মিটার। এটা হচ্ছে 1 ন্যানোমিটার, 10⁻−9 মিটার। তো আশা করি তোমরা পারবা এটা। আর চার্জের ক্ষেত্রে আমরা যে ইউনিটটা দেখছি, যেমন ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের আধান, সেটা কি ছিল? ইলেকট্রনের আধানটা তোমার হচ্ছে 1.6 × 10⁻−19 কুলম ছিল, এটা একটা একক ছিল। তারপর ছিল কি 1.9 × 10⁻−20 ইএমইউ ছিল একটা একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর একটা ইউনিট ছিল হচ্ছে 4.8 × 10⁻−10 ইএসইউ। এখান থেকে আমরা যদি ট্রান্সফরমেশন গুলো দেখি, এখান থেকে লিখতে পারি 1.6 × 10⁻19 কুলম ইকুয়ালস টু হচ্ছে 1.6 × 10⁻20 ইএমইউ। সো এখান থেকে যদি আমরা লিখি 1 ইএমইউ ইকুয়ালস টু লিখতে পারবো 1 ইএমইউ ইকুয়ালস টু লিখতে হবে হচ্ছে 10 কুলম। সো আশা করি এই রিলেশনটা মাথায় রাখবা। সো 1 ইএমইউ হচ্ছে আমাদের 10 কুলম। এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে আশা করি তোমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারবা যে 1 ইএমইউ ইকুয়ালস টু হবে 4.8 × 10⁻10 ডিভাইডেড বাই হচ্ছে 1.6 × 10⁻20 ইএসইউ। সো এটা যদি কাটো, সো এখান থেকে পাবা 3, আর এটা যদি কাটো, সো এখান থেকে পাবা হচ্ছে 10⁻10। সো 1 ইএমইউ হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ। সো এটা একটু কষ্ট করে মাথায় রেখো। আচ্ছা, জাস্ট ইলেকট্রনের চার্জটা মাথায় রাখলেই, তিনটা এককে মাথায় রাখলেই, তোমার যদি কোনো কারণে এই রিলেশনটা ভুলে যাও তাহলে হচ্ছে এই রিলেশনটা তুমি এই ইনফরমেশন থেকে তুমি নিয়ে আসতে পারবা। সো ইউনিট ট্রান্সফরমেশন এতটা কঠিন না, জাস্ট বেসিক গুলো তোমাদের একটু বুঝলেই হলো। তুমি যখন 1 মিটার থেকে ন্যানোমিটারে যাচ্ছ তখন 10⁹9 থাকবে, যখন উল্টায় ফেলতেছো ইনভার্সটা, এই জিনিসগুলো দিতে ভুল করিও না। জাস্ট এই ইনভার্সের বিষয়টা আর এখানে এই বিষয়গুলো তোমার খেয়াল রাখলে আশা করি ইউনিট কনভার্সনে বেশ ঝামেলা তেমন কোনো একটা ঝামেলা হবে না। আচ্ছা, আর কারো কোনো ভাই আপনি এখানে 4.8 একটা ছিল যে ভাই ইএসইউ? হ্যাঁ এটা ইএসইউ ভাইয়া। ভাইয়া ওটা আপনি কিভাবে একবার দেখাচ্ছিলেন ভাই, এটা কিভাবে আসছে ভাই? এটা দেখাতে পারবেন ভাই এটা? মানে তোমার এখানে কি হয়েছে দেখো তো, 1 ইএমইউ হচ্ছে তোমার 10⁻10 হচ্ছে ইএসইউ। সো এই ভ্যালুটা দিয়ে মানে তুমি 1 ইএমইউ কে গুণ করলে তুমি হচ্ছে আলটিমেটলি ইএসইউ তে পাবা। বুঝতে পারছো? মানে তুমি যদি 1 ইএমইউ যেটা হচ্ছে 10⁻10 ইএসইউ, এখান থেকে তুমি জানো যে 1 ইএমইউ হচ্ছে তোমার
1.6 into 10 to the power minus, sorry, 1 EMU হচ্ছে তোমার 3 into 10 to the power 10 ESU, এটা হচ্ছে 1 EMU। সো তুমি যদি এখন 1.6 into 10 to the power minus 20 EMU, এই EMU কে লিখতে পারো হচ্ছে into 1 EMU, সেই জিনিসটা লিখতে পারো, মানে শুধু EMU আর 1 EMU তে একই কথা। সো সেই 1 EMU কে লিখতে পারো আসলে 3 into 10 to the power 10, এটা লিখতে পারো। সো এটা লিখলে আমাদের হবে হচ্ছে 4.8 into 10 to the power minus 10 ESU। আচ্ছা, বুঝতে পারছো ভাইয়া? ভাই আসলে এখানে আজকে 3.3 into 10 to the power 10, এটা তো আলো ব্যাগের মতো লাগতেছে। হ্যাঁ আলাদা, আলোর ব্যাগের মতো লাগতেছে ভাই এটা সেন্টিমিটারে। হ্যাঁ এটা আলোর বেগের মতো লাগতেছে, বাট আসলে ওই রিলেশন থেকে আনা হয়নি এটা, জাস্ট এটা আলাদা একটা, মানে এটা হচ্ছে আধানের সিজিএস একক আর কি। ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিটে ইলেকট্রনের চার্জের একক, মানে ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সিজিএস ইউনিটে ব্যবহার করা হয়, সিজিএস এককে। বাট এটার সাথে আচ্ছা আলোর ভাই। বেগের ভাইয়া রিলেশন হয়। এই যে হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া এটা কিভাবে বুঝবো যে এটা কোন একক? আপনি ধরেন বলেন সিজিএস, এখানে তো শুধু সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড দেওয়া আছে। তাহলে ভাইয়া আমরা কিভাবে বুঝবো ধরেন ইএসইউ ইএমইউ এগুলো মিটার, তারপরে জুল, এগুলো এগুলো কোন এককের সাথে মিলবে এটা? দেখো একটা জিনিস, তোমার হচ্ছে এমকেএস বা সিজিএস এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট, রাইট? সো তোমার যে জুলের যে কাহিনীটা, জুলটা আসলে কিভাবে আসে, এই জুলটা আসলে হচ্ছে তোমার এফ মানে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, তোমরা জানো ফর্মুলাটা। সো জুলকে তুমি ভাঙায় লিখতে পারবা আসলে নিউটন আর হচ্ছে মিটার, এটা জুলকে লিখতে পারলা। সো এই নিউটনকে তুমি ভাঙায় লিখতে পারবা কেজি, নিউটনকে ভাঙায় লিখতে পারবা হচ্ছে কেজি, কি নিউটনের একক কি, এফ ইকুয়ালস টু এম এ, সো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এই এমটা এখানে আসলো। সো এক জুলকে তুমি ডিফাইন করলা তাহলে কিভাবে, ওই কেজি মিটার সেকেন্ডের মাধ্যমে ডিফাইন করলো, রাইট? কেজি মিটার পার সেকেন্ড মানে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, এভাবে তুমি আসলে জুলকে ডিফাইন করলা। লাস্ট ক্লাসে হচ্ছে আমি কিন্তু দেখাইছি যে 1 ইএসইউ কে হচ্ছে গ্রাম। আচ্ছা আমি একবার বের করে দেখাই। আসলে আজকে শরীরের অবস্থা বেশ খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝো, আছে হয়তো সেভাবে আমি বুঝাতে পারতেছি কিনা জানি না। আচ্ছা তোমরা তো বুঝতে পারতেছো না? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে দেখো তো আসলে 1 ইএসইউ কে আমরা কিভাবে প্রকাশ করলাম, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, দেখছো সিজিএস ইউনিটে প্রকাশ করলাম। তুমি আমি লাস্ট ক্লাসে ছিল না ভাইয়া, সো এইভাবে বলতে পারে আসলে ইএসসি টা হচ্ছে সিজিএস ইউনিট, বুঝছো? সো সিজিএস এ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড সামহাও এগুলো ইনভলভ থাকবে সেই ইএসসি এককে, বুঝছো ভাই? এবার এই জন্য ইএসসি হচ্ছে আমাদের ইলেকট্রনের সিজিএস ইউনিটে আধান। ওকে, আশা করি ক্লিয়ার তোমার। সো তাহলে আমরা জুলকে এভাবে দেখলা যে এমকেএস ইউনিটের মাধ্যমে প্রকাশ করলাম, এভাবে আসলে জুল হচ্ছে তোমার এসআই ইউনিট বা এমকেএস ইউনিটে আসলে জুলকে এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, সো এটা গেল। আমাদের এখন হচ্ছে লাইম্যান সিরিজ নিয়ে পড়তেছিলাম, লাইম্যান সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দেখলাম, এখন আসলে বামার সিরিজ। সো বামার সিরিজের কাহিনীটা ভাইয়া একটু বলি। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ওই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ওইখানে একটু দেখান তো, একটা জিনিস মিস আচ্ছা করছি। মানে আমি উপরে উঠবো নাকি আবার এক্সপ্লেন করব? না ভাই, আমি একটু দেখি ওই জায়গাটা। আচ্ছা হ্যাঁ দেখো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যে বিষয়টা আমি আরেকবার একটু বলি। ধরো হচ্ছে এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে এখানে একটা মানে এখানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, আর এটা হচ্ছে ধরো 2 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে তোমার 3 নাম্বার কক্ষপথ, রাইট? সো ধরো হচ্ছে তোমার যদি এখান থেকে n ইকুয়ালস টু 2 থেকে যদি ইলেকট্রন হচ্ছে 1 নাম্বার কক্ষপথে জাম্প করে, কতটুক এনার্জির ফোটন এখান থেকে নির্গত হবে? অবশ্যই এখানে E2 এর যে এনার্জি সেখান থেকে E1 এর এনার্জি বিয়োগ করলে আমরা যে শক্তিটা পাচ্ছি সেই শক্তি তোমার হচ্ছে সেই শক্তি দিয়ে hc বাই ল্যামডা, মানে এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আসলে ফোটনটা বের হবে। এখানে কিন্তু দেখো এনার্জি গ্যাপটা কিন্তু সর্বনিম্ন, যখন n2 থেকে n1 এ আসতেছো এনার্জি গ্যাপটা কিন্তু সর্বনিম্ন E2 মাইনাস E1। যখন তোমার ইনফিনিটিতে যাবে তখন আসলে তোমার এনার্জি গ্যাপটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটিতে যখন যাচ্ছে তখন গ্যাপটা তোমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, সেই হিসেবে তোমার ল্যামডাটা হয়ে যাচ্ছে মিনিমাম, মানে একটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে একটা সর্বনিম্ন হয়ে যাচ্ছে, কারণ তারা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আশা করি এটা ধরতে পারছো। আমি কিছুক্ষণের মধ্যে আরো জেনারেলাইজ ফর্মুলা তোমাদের দেখাই দিব, তখন আরো ক্লিয়ার হবে। এবং এই রিডবার্গের যে ভাইয়া ইকুয়েশনটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি এক্সামের জন্য। হ্যাঁ বলো ভাইয়া। আমি ওই ক্যালকুলেশনটা একটু দেখবো, এখানে একটু সমস্যা লাগতেছে। ওই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যেটা 1216 আসলো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, এটা? এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা বামার সিরিজটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
আর স্ক্রিনশট তোলা না হলে আশা করি আমি তো এটা দিয়ে দিব, তখন প্রবলেম হবে না। আচ্ছা, সো বামা সিরিজের ক্ষেত্রে আমরা দেখি। সো বামা সিরিজে তোমাদের হচ্ছে দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে। বামা সিরিজে তোমাদের আসলে এটা দৃশ্যমান অঞ্চলে পড়ে। আমি আসলে আছে ছবিটা দেখাতে চাইছিলাম, বাট সামহাও আমি ভুলে গেছি ক্লাসের আগে ছবিটা আসলে এখানে আনার জন্য। সেই ছবিটা দেখালে আসলে একটু ক্লিয়ার দেখাতে পারতাম। আচ্ছা, সো বামার সিরিজে আসলে দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, এবং বামার সিরিজে তোমার যে কোনো কক্ষপথ থেকে তোমার হচ্ছে 2 নাম্বার কক্ষপথে আসবে ইলেকট্রনটা। সো এটা n = 1, এটা হচ্ছে n = 2, এটা ধরলাম n = 3, দেন এটা হতে পারে n = 4, দেন এটা হতে পারে হচ্ছে n = 5। সো যে কোনো কক্ষপথ থেকে আমার হচ্ছে ইলেকট্রনটা 3 থেকে 2 আসতে পারে, 4 থেকে 2 আসতে পারে, 5 থেকে 2 আসতে পারে। তাহলে আমরা এখানে যেই বর্ণালীর রেখা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে বামা সিরিজের রেখা। বুঝতে পারছো সবাই? লাইমেনে ছিল যে কোনোটা থেকে 1 নম্বরে আসবে, বামারে হচ্ছে যে কোনোটা থেকে 2 নম্বরে আসতে হবে। যদি 3 থেকে 2 আসে তাহলে সেটাকে বলবো হচ্ছে বামার সিরিজের প্রথম রেখা। যদি 4 থেকে 2 আসে তাহলে সেটাকে বলবো হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় রেখা। সো এখানে বামার সিরিজের ক্ষেত্রে যদি n = 3 থেকে যদি n = 2 তে আসে তাহলে সেটাকে বলবো হচ্ছে প্রথম রেখা বামা সিরিজের ক্ষেত্রে। এটা বামা সিরিজের জন্য। যদি n = 4 থেকে যদি n = 2 তে আসে তাহলে এটাকে মানে কি রেখা বলবো বলো তো? দ্বিতীয় রেখা ভাইয়া। অবশ্যই দ্বিতীয় দ্বিতীয় রেখা। রেখা। হ্যাঁ, যদি n = 5 থেকে যদি হচ্ছে n = 2 তে আসে তাহলে সেটাকে কি রেখা বলবো? তৃতীয় রেখা। তৃতীয় দ্বিতীয় রেখা। রেখা। রাইট? সেই বিষয়টা তোমরা বুঝতে পারছো। n জি ভাইয়া। = 2 তেই আসতে হবে, কিন্তু n = 2 তেই আসতে হবে, কারণ বামা সিরিজের জন্য যে কোনো কক্ষপথ থেকে 2 এর চেয়ে বড় যে কোনো কক্ষপথ থেকে 2 তে আসলে আমরা সেটাকে বামা সিরিজের রেখা বলি। আর লাইমেন সিরিজে কি ছিল? যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বরে আসে। সো এরকম তোমাদের বইতে আসলে টোটাল 6টা নিয়ে আলোচনা করেছে, লাইমেন, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান, হ্যামফ্রে, টোটাল 6টা। সো একটা হচ্ছে লাইমেন, বামার, প্যাস্টেন, তারপর হচ্ছে প্যাস্টেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের ফান আর হ্যামফ্রে। টোটাল হচ্ছে ফান আর হচ্ছে হ্যামফ্রে। সো টোটাল হচ্ছে 6টা নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা লাইমেন সিরিজে বলি যে n = ধরলাম হচ্ছে n = n1 থেকে যদি আসলে n = 1 এ আসে, সেই 1 এর মান অবশ্যই তোমার মানে তোমার 1 এর চেয়ে বড় হইতে হবে, তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা লাইমেন সিরিজ। তারপরে বামা সিরিজের জন্য কি হবে? n = n1 থেকে অবশ্যই n = n2 তে আসবে। এই n1 এর এই ভ্যালুটা আসলে 2 এর থেকে বড় হইতে হবে। ঠিক প্যাস্টেনের জন্য তোমার হচ্ছে n = ধরলাম n1 থেকে n = 3 তে আসবে। সেটা যে কোনো হতে পারে, 4 হতে পারে, এই n1 এর মান 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। ব্র্যাকেটের জন্য কি হবে? n = তোমার হচ্ছে n1 থেকে n = 4 এ আসবে। সো এই n1 এর ভ্যালু হচ্ছে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, জাস্ট এই 4 এর চেয়ে বড় হবে আর কি। এই n = 4 এর চেয়ে একটা বড় হতে হবে। তবে ফান্ডে কি হবে? n = 5 এ আসবে, 6 থেকে 7 থেকে 8 থেকে সামহাও n = 5 এ আসবে। হ্যামফ্রেতে কি হবে? n = 6 এ আসবে। হ্যামফ্রেতে কি হবে? n = 6 এ আসবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, মোটামুটি সিম্পল কনসেপ্ট, ভাইয়া বেশি কষ্ট হওয়ার কথা না। হ্যাঁ বলো ভাইয়া। ভাই এটা কি হামফ্রিস না ভাইয়া? হ্যামফ্রে, হ্যামফ্রেস বা হ্যামফ্রিজ যাই বলো আর কি, এক এক বইতে এক এক কথা লেখা থাকে। তো বাংলায় আর বললে আসলে অনেক ফান্ড কিছু চেঞ্জ হয়ে যায়। এখানে আছে ফুন্ড ভাইয়া, হ্যাঁ, বইটা আছে ফুন্ড। একটা হইলেই হলো, মানে বুঝতে তো পারতেছ। আসলে ইংলিশে হয়তো FUND আছে, সো এটাকে ফুন্ডও বলে, ফান্ডও বলে, একটা বললেই হলো। সো ফান্ড বুঝাচ্ছে তোমার জাস্ট n = 4 এ আসবে। আসলে ইংলিশ থেকে বাংলা করতে গেলে এরকম অনেক গ্যাঞ্জাম হয় আর কি, এক এক বইতে এক এক কথা লেখে, মানে বাংলাটা হয়ে যায় ফান, ফুন্ড, হ্যামফ্রে, হ্যামফ্রিজ। সো আশা করি তোমাদের এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। সো লাইমেন সিরিজের প্রথম লেখা কি লিখছেন? হ্যামফ্রে, হ্যামফ্রে। আচ্ছা, সো আমাদের যে রেখার যে ধারণাটা সেটা আশা করি ক্লিয়ার, যে আসলে প্রথম লাইন, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা কোন একটা নির্দিষ্ট সিরিজের জন্য। এটা কি সবাই বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো, এখন আমি একটা জেনারেলাইজ ফর্মুলা লিখে দিব যেটা তোমাদের আরো হেল্পফুল হবে তোমাদের জন্য। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? কারো কোনো ডাউট? ভাইয়া বুঝে না গেছে। ভাই। আচ্ছা, ডাউট নাই। তাহলে হচ্ছে আমরা যদি এখন একটু দেখি এখানে আসলে দেখো একটা ফর্মুলা, আমরা একটু জেনারেলাইজ ফর্মুলা লিখে দিই। সেই ফর্মুলাটা হচ্ছে কোন সিরিজের, যে কোনো সিরিজ হতে পারে। সো দেখো এটা অনেক কাজে লাগবে তোমাদের। কোন সিরিজের n-তম লাইনের, কোন সিরিজের n-তম লাইনের জন্য NH এর ভ্যালুটা হবে আসলে NL প্লাস n। কোন সিরিজের n-তম লাইনের জন্য NH এর ভ্যালুটা হবে NL প্লাস n। এখন দেখো এই লাইনটা কি বুঝালাম। তো লাইমেন সিরিজ, সো লাইমেন সিরিজে জানো লাইমেন সিরিজের NL বা নিম্ন শক্তি স্তর আসলে অলওয়েজ 1 হবে, রাইট?
লাইমেন সিরিজের জন্য এনএল অলওয়েজ কিন্তু তোমার 1 হবে নিম্ন শক্তি স্তর। সেটা 2 নাম্বার থেকে 1 নম্বরে আসতে পারে, 3 নাম্বার থেকে 1 নম্বরে আসতে পারে, 4 নাম্বার থেকে 1 নম্বরে আসতে পারে, বাট এনএল এর ভ্যালুটা অলওয়েজ 1, কারণ 1 নম্বরেই আসবে। এখন এনএইচ বা উচ্চ শক্তি স্তরের ভ্যালুটা কত হবে সেটা তুমি জানো না। এখন তোমাকে যদি বলে লাইমেন সিরিজের এন তম লাইন বা লাইমেন সিরিজের প্রথম রেখা, তাহলে কি করবা তুমি? তাহলে এনএইচ এর ভ্যালুটা পাবা হচ্ছে এনএল এর সাথে এন যোগ করে। সো যেহেতু বলছে লাইমেন সিরিজের প্রথম রেখা, লাইমেন সিরিজের জন্য এনএল এর ভ্যালুটা 1, আর প্রথম রেখা তার মানে এন তম লাইনের জন্য এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখানে 2 পাচ্ছ এনএইচ এর ভ্যালুটা। যদি বলে লাইমেন সিরিজের 10 তম লাইন, সো লাইমেন সিরিজের যদি 10 তম লাইন বলে, তাহলে তুমি জানো যে এনএল এর ভ্যালুটা অলওয়েজ 1, লাইমেন সিরিজের জন্য সর্বনিম্ন শক্তি স্তর অলওয়েজ 1 থাকবে। তাহলে এনএইচ এর ভ্যালুটা কত হবে? এনএইচ এর ভ্যালুটা হবে আমাদের 11। সাথে 10 যোগ করবা 11। সো এটা মোর জেনারেলাইজ ফর্ম। এটা জানলে তোমাদের আর কোনো দিন কোনো প্যারা লাগবে না। এই ম্যাথের ক্ষেত্রে তোমাদের যততম লাইনই বলুক তোমাদের কোনো সময় কোনো প্যারা লাগবে না। জাস্ট এটা একটু মনে রেখো যে প্রথম লাইন যদি বলা হয় তাহলে এনএল এর সাথে 1 যোগ করবা, দ্বিতীয় লাইন এনএল এর সাথে 2 যোগ করবা, তৃতীয় লাইন এনএল এর সাথে 3 যোগ করবা, তাহলে তোমরা পেয়ে যাবা। আর যদি এটা সেম জিনিস বামারের ক্ষেত্রে হতো, বামারের এনএল এর ভ্যালুটা কত বলো তো বামারের জন্য? বামারের এনএল 2 প্লাস সো বামারের যদি প্রথম লাইন বলে তাহলে 2 + 1 হবে, মানে আসলে ইলেকট্রনটা 3 নাম্বার থেকে 2 নম্বরে আসছে। সো বামারের যদি প্রথম লাইন বলে তাহলে হচ্ছে 2 থেকে মানে 2 + 1 হবে, অর্থাৎ 3 হবে, মানে এটা হচ্ছে বামার সিরিজের প্রথম রেখা। আর যদি বামার সিরিজের দ্বিতীয় রেখা বলে তাহলে এনএল এর মান মানে বামার তো অলওয়েজ 2, তাহলে এনএইচ এর সাথে কি হবে? 2 + 2 হবে 4 হবে। সো এটা হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় রেখা। সো এটা হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় রেখা। তাহলে লাইমেন বামার প্যাস্টেনের জন্য এনএল এর ভ্যালু কত বলো তো? প্যাস্টেন 3। হ্যাঁ, প্যাস্টেনের জন্য এনএল এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এনএইচ এর ভ্যালু তো তোমরা বুঝতে পারতেছো, প্রথম রেখা দ্বিতীয় রেখা। আশা করি এই বিষয়টা নিয়ে কারো খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো প্যাস্টেন ব্র্যাকেটে ক্ষেত্রে এনএল এর ভ্যালু 4, ব্র্যাকেট ফান্ড হ্যামফ্রে ফান্ডের ক্ষেত্রে 5 আর হ্যামফ্রের ক্ষেত্রে 6। সো এটা নিয়ে আশা করি খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারো। যদি হয় অবশ্যই আমার ভাইয়া সাথে শেয়ার করবা। হ্যাঁ বলো ভাইয়া। এখানে আসলে কি করলাম আমরা, মানে কি বের করলাম এই যে 3 4 আসলো? ও আচ্ছা, এটা জাস্ট হচ্ছে তুমি বের করলা যে কত নাম্বার শক্তি স্তর থেকে কত নাম্বার শক্তি স্তরে আসলো, এটা বের করলা। তোমার যদি এই ইনফরমেশনটা জানা থাকে, ধরো এই যে তোমার ফর্মুলা তো এইটাই, রাইট? তোমার ফর্মুলা কিন্তু এইটাই 1/nl² - 1/nh²। এখন তোমার এখানে জানো না কোনটা, এখানে জানো না হচ্ছে nl এর ভ্যালু আর nh এর ভ্যালু। সো দেখো তুমি যদি nl এর ভ্যালু এবং nh এর ভ্যালু এখান থেকে পেয়ে যাও, তাহলে এই ইনফরমেশনটা জানা হয়ে গেল। এবং তোমাকে অবশ্যই বলে দিবে এটা হাইড্রোজেন নাকি হিলিয়াম প্লাস নাকি লিথিয়াম 2+ নাকি বেরিলিয়াম 3+, অবশ্যই বলবে। তাহলে সেই হিসেবে তুমি জেড এর ভ্যালুটা পেলা। আর আরএইচ এর ভ্যালু তো জানা সবার, 10 96 78 পার সেন্টিমিটার, সেটা সবার জানা আছে। তাহলে ল্যামডা ভ্যালু ইজিলি চলে আসলো। তোমাকে যদি বলে বামার সিরিজের বামার সিরিজের 6তম লাইনের ক্ষেত্রে তোমার ল্যামডা ভ্যালু কত হবে হাইড্রোজেন পরমাণুর জন্য? সো বামার সিরিজের যদি 6তম লাইন বলে, বামারের ক্ষেত্রে বলতো এনএল এর ভ্যালু হচ্ছে 2, আর 6তম লাইন মানে এনএল এর ভ্যালুর সাথে কত যোগ হবে? 6 যোগ হবে। সো এনএইচ এর ভ্যালু হচ্ছে 8। সো বামার সিরিজের 6তম লাইন তাহলে কিভাবে পাচ্ছ তুমি? যদি 8 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে জাম্প করে, তাহলে এখানে বামা সিরিজের লাইন পাওয়া যাবে। যদি 8 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে আসে, তাহলে বামা সিরিজের লাইন পাওয়া যাবে। সো এখানে তুমি সব ভ্যালু জানো, 1/λ হচ্ছে আরএইচ। যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য বলছে, তাহলে জেড এর ভ্যালু 1। তারপরে এখানে পাচ্ছ হচ্ছে 1/2² মাইনাস হচ্ছে 1/h²। সো এটা ভ্যালু জানো, এটা জানো, দেন আরএইচ এর ভ্যালু জানো, ইজিলি তুমি ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবে এখান থেকে। বুঝতে পারছো ভাই এবার যে কি বোঝাচ্ছে এখানে? জাস্ট কত কক্ষপথ থেকে জি কত ভাইয়া। কক্ষপথে আসতেছে, এটাই হচ্ছে এখানে মেইন ইস্যু। সো আশা করি তোমরা এটা পারলা। এখন আরেকটা ফর্মুলা আসো। এই ফর্মুলাগুলো কিন্তু সবাই ভালো করে বুঝো ভাইয়া, কারণ এগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং কোন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলাটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা আমাদের রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ রেকর্ডিং জি ভাইয়া। ঠিক আছে। সো এটা যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তোমরা আবার সেম লিংকে জয়েন করিও। কোন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের NH এর ভ্যালুটা কি হবে জানো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো? যখন আমাদের এনার্জি গ্যাপটা সবচেয়ে ছোট হবে। এবং এনার্জি গ্যাপটা কখন সবচেয়ে ছোট হবে? nl+1। nl+1 হয়, এক্স্যাক্টলি এটাই। সো সবচেয়ে ছোট এনার্জি গ্যাপ তখনই হবে যদি আমাদের nl+1 হয়। সেটা কি হতে পারে আমি যদি একটু এক্সপ্লেইন করি তোমাদের সাথে। ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। সো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চারপাশে ধরো হচ্ছে এখানে আমি বলতেছি কি বামা সিরিজের কথা বলতেছি। তাহলে এটা যদি n = 1 হলো, এটা হবে n = 2, দেন এটা হলো n = 3।
সো বামা সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো, যখন আমাদের এনার্জি গ্যাপটা সবচেয়ে কম হবে। সো বামা সিরিজের ক্ষেত্রে এটা n = 1 বলতেছে, এটা n = 2 বলতেছে, এটা n = 3 বলতেছে। সো আমাদের যদি বামার সিরিজের জন্য এই কথাটা ডিফাইন করি, বামা সিরিজ, সো বামা সিরিজের জন্য যেখানে আসলে nl এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে, nl এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে nh এর ভ্যালু 2 + 1 মানে 3 পাচ্ছি। হ্যাঁ বলো আপু। এক্ষেত্রে কি NL+3 হবে ভাইয়া? না আপু, nl+1 হবে, কারণ দেখো nl এর ভ্যালুটা অলরেডি কিন্তু 2 আছে, তোমার nl এর ভ্যালুটা অলরেডি 2 আছে। এখন তোমার যদি 2 এর সাথে 1 যোগ করো তাহলে কিন্তু 3 পাচ্ছ। তোমার এনার্জি গ্যাপটা কোথায় সর্বনিম্ন, যদি 3 থেকে ইলেকট্রনটা 2 এ আসে, কারণ বামা সিরিজের কথা বলতেছি আমি, তার মানে অবশ্যই 3 থেকে 2 তে, একে যেতে পারবে না, 3 থেকে 2, 3 থেকে 2 এর জন্য আমি এটা বামা সিরিজ বলতেছি। সো এটা কিন্তু সর্বনিম্ন হয় তখন, মানে সর্বোচ্চ হয় তরঙ্গ দৈর্ঘ্য, এনার্জি সর্বনিম্ন বাট তরঙ্গ দৈর্ঘ্য হয় সর্বোচ্চ। এখন একটা বিষয়টা দেখো তো, তাহলে এই n = 3 এটা কেমনে পাচ্ছি, আমরা যদি nl এর সাথে 1 যোগ করি তাহলে পাচ্ছি না আপু, বলো তো তুমি, জি ভাইয়া। বুঝতে পারছো সবাই? তাহলে এটা যে কোনোটার জন্য দেখো আপু ভাইয়ারা, দেখো যে কোনোটার জন্য হচ্ছে আমরা যদি হচ্ছে লাইমেনের জন্য আসো, সো লাইমেনের জন্য n এর ভ্যালু হচ্ছে 1। সো তুমি ধরো হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাচ্ছ, সো তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবা, যদি n = 2 থেকে ইলেকট্রনটা n = 1 এ আসে। যদি n = 2 থেকে ইলেকট্রনটা n = 1 এ আসে তাহলে তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা পাবা। তাহলে কি করতেছো তুমি, জাস্ট মানে এই যে nl এর সাথে 1 যোগ করতেছো না, সব ক্ষেত্রে দেখো তুমি nh টা পাচ্ছ আসলে nl এর সাথে 1 যোগ করে। সো আশা করি এই বিষয়টা বুঝলা যে কেন আসলে এই ফর্মুলাটা এরকম হলো। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো ডাউট আছে? জি ভাইয়া। কি ভাইয়া? ভাইয়া বইতে লেখছি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে। হ্যাঁ ওটার কথাই বলছে আর কি। আচ্ছা তাহলে হলো এটা, তাহলে আমরা বুঝলাম। এখন আসো, আর ভাইয়া তো ভাইয়া আমরা NH এর মধ্যে H দ্বারা কি বোঝাচ্ছি? এই এইচ দ্বারা বোঝাচ্ছি মানে সর্বোচ্চ, মানে এখানে সর্বোচ্চ শক্তি স্তর বা হায়ার অরবিটাল, মানে হায়ার অরবিট। হাইয়েস্ট। হ্যাঁ হাইয়েস্ট আর লোয়েস্ট, বুঝছো, এটাই বোঝাচ্ছে হায়ার আর লোয়ার, বা এটাও বলতে পারো যে আসলে এটা উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর। NH দ্বারা বোঝানো হয় উচ্চ শক্তি স্তর, আর NL লো, সো লো মানে নিম্ন শক্তি স্তর। আচ্ছা সো এখন দেখো কোন সিরিজের আমরা সর্বোচ্চ দেখলাম, এখন কোন সিরিজের সর্বনিম্ন ভ্যালুতে আসো। কোন সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফর্মুলা কি হবে? আমরা কি স্টিল কানেক্টেড আছি নাকি জুম ক্যান্সেল করে দিচ্ছে? না Okay. ভাইয়া আছি। আচ্ছা সো এটা আমরা পেলাম, তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য অলওয়েজ NH এর ভ্যালু ইনফিনিটি হবে, রাইট? এটা নিয়ে তো কারো ডাউট থাকার কথা না। তুমি লাইমেন পাও, বামার পাও, প্যাস্টেন পাও, সো যদি লাইমেন সিরিজের জন্য হয় তাহলে NH ইনফিনিটি থেকে কি হবে, NH ইনফিনিটি থেকে n = 1 পাবা তুমি, NL পাবা 1 লাইমেন সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য লাইমেন। তাহলে বামারের জন্য কি হবে, বামারের জন্য যেটা হবে NH হবে ইনফিনিটি থেকে আমাদের কি হবে NL হবে 2, এটা হচ্ছে বামার সিরিজের জন্য। মানে অলওয়েজ আমাদের NH টা ইনফিনিটি হচ্ছে যদি আমাদের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে বামার। সো এই ফর্মুলাটা আশা করি সবাই বুঝতে পারছো। আমি যদি ফর্মুলাটা আরেকটু ক্লিয়ার করে দেই, 1/λ হচ্ছে আমাদের r × z² বা RH বা r যেটাই লেখো প্রবলেম নাই, z² × 1/nl² মাইনাস হচ্ছে 1/nh², এটা হচ্ছে আমাদের রিডবার্গ সমীকরণ। আশা করি এটা রিলেটেড আর কারো তেমন কোনো প্রবলেম থাকার কথা না। এবং ওই যে 1/λ আছে না, এই 1/λটাকে ভি নিউ বার দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ সংখ্যা, 1/λ। আচ্ছা সো এটা নিয়ে আশা করি আর প্রবলেম থাকার কথা না। এখানে যদি একটা বিষয় দেখো তোমরা, এই যে আমাদের রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণটা এটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন হিলিয়াম প্লাস, এটা কিন্তু আমি বারবার বলতেছি, তারপরে হচ্ছে হিলিয়াম প্লাস, দেন হচ্ছে লিথিয়াম 2+ আর বেরিলিয়াম 3+ এর জন্য ভ্যালিড। অনলি হচ্ছে আমাদের হাইড্রোজেন